আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আমরা রাজনীতির এমন একটি বিষয় নিয়ে কথা বলব, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন, আবার অনেকেই গভীর চিন্তায় পড়ে যাবেন। বিষয়টির গভীরতা বুঝতে হলে আমাদের মূলত একটু ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করতে হবে। আপনারা সবাই জানেন, গত 25শে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। এই ফেরাটা কিন্তু খুব সাধারণ কোনো ফেরা নয়। তার এই ফিরে আসা নিয়ে কত নাটকীয়তা, কত জল্পনা কল্পনা ছিল। অনেকেই তো বাজি ধরেছিলেন যে তিনি আসতেই পারবেন না। আবার কেউ কেউ বলেছিলেন এয়ারপোর্ট থেকেই তাকে ফেরত যেতে হবে বা গ্রেফতার হতে হবে। কিন্তু দেখুন, সব শঙ্কা উড়িয়ে দিয়ে, সমালোচকদের মুখে চুলকানি দিয়ে তিনি বীর দর্পে দেশে ফিরেছেন। এয়ারপোর্টে নেমে তিনি যখন খালি পায়ে মাটি স্পর্শ করলেন, সেই দৃশ্যটা নিশ্চয়ই অনেকের মনে দাগ কেটেছে। কিন্তু আজকের আলোচনার মূল বিষয় তারেক রহমানের সংবর্ধনা বা আবেগের গল্প নয়। আজকের আলোচনার বিষয় হলো রাজনীতির দাবা বোর্ডে পরবর্তী চালটা আসলে কি হতে যাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার পর রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তাকে আমরা সবাই ধরতে পারছি। রাজনীতির মাঠে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারেক রহমান কি তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই কোনো বড় রাজনৈতিক কৌশল নিতে যাচ্ছেন কিনা? আর সেই কৌশলটা কি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা? শুনে হয়তো আপনাদের অনেকের চোখ কপালে উঠছে। ভাবছেন যে আওয়ামী লীগের অত্যাচারে গত 15 বছর মানুষ অতিষ্ঠ ছিল, তাদের আবার পুনর্বাসন কেন? এই কেনর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা। দেখুন, তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, তখন দেশের বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক নয়। বিদেশ থেকে দল চালানো আর দেশে বসে দল চালানোর মধ্যে আমি মনে করি আকাশ পাতাল তফাৎ। লন্ডনে থাকা অবস্থায় তিনি হয়তো অনেক কিছু শুনেও না শোনার ভান করতে পারতেন। দলের কেউ কোনো অপকর্ম করলে সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল। কিন্তু এখন তিনি ঢাকায়। এখন তার দলের কোনো নেতা যদি তার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, কমিটি বাণিজ্য করে কিংবা দখলবাজি করে, তার দায়ভার সরাসরি তারেক রহমানের কাঁধেই আসবে। তিনি আর কোনোভাবেই বলতে পারবেন না যে তিনি এইসব বিষয়ে কোনো কিছু জানতেন না। গত কয়েক মাসে আমরা কি দেখেছি? তারেক রহমানের নাম ব্যবহার করে এক শ্রেণীর সুবিধাবাদী লোক টাকার পাহাড় গড়েছে। তারা ভাবছে আওয়ামী লীগ তো নেই, এখন মাঠ পুরোপুরি আমাদের, যা খুশি আমরা এখন তাই করব। এই যে লাগামহীন নেতাকর্মী, এদের নিয়ন্ত্রণ করাটাই এখন তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়েই তিনি ইতিহাসের দিকে আমাদেরকে তাকাতে বাধ্য করছেন। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখব প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। সৃষ্টিকর্তা এই পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করেছেন যেখানে সবকিছুর একটা ভারসাম্য বা ব্যালেন্স থাকে। রাজনীতিতে যদি শক্ত কোনো প্রতিপক্ষ বা বিরোধী দল না থাকে, তাহলে ক্ষমতাসীন দল বা বড় দলটি স্বৈরাচার হয়ে ওঠে। তাদের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে যায়। অনেকটা বাতাসের চাপ না থাকলে মানুষ যেমন হাওয়ায় ভাসতো, ঠিক তেমনই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনিও ঠিক এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান দেখলেন তার সামনে বেশ বড় বড় অনেকগুলো চ্যালেঞ্জ। একদিকে জাসদের সশস্ত্র রাজনীতি, অন্যদিকে সর্বহারা পার্টি, আবার সেনাবাহিনীর ভেতরে একের পর এক কু বা বিদ্রোহের চেষ্টা। সেই সাথে মাথাচাড়া দিয়ে উঠেছিল দক্ষিণপন্থী বা কঠোর ইসলামপন্থী দলগুলো, যেমন মুসলিম লীগ বা জামাতে ইসলামী। জিয়াউর রহমান দেখলেন এই বহুমুখী চাপ সামলাতে হলে
রাজনীতিতে একটা ভারসাম্য আনা অবশ্যই দরকার। তিনি খেয়াল করলেন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে পরিচিত দলগুলো বা সেকুলার ফোর্সগুলো তখন মাঠছাড়া। এই শূন্যস্থানে কট্টর দক্ষিণপন্থী বা উগ্র বামপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে জামাতে ইসলামী বা মুসলিম লীগের মতো দলগুলো তখন বেশ সংগঠিত এবং তাদের নেতাদের মেধা ও প্রজ্ঞা ছিল অনেক গভীর। জিয়াউর রহমান বুঝতে পারলেন একা এদের মোকাবেলা করা কঠিন। তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি জামাতকে সাইজ করার জন্য মৌলানা মান্নানের মতো স্মার্ট এবং চতুর ইসলামপন্থী নেতাকে মাঠে নামালেন। আবার রাজনীতির মাঠে একটা ব্যালেন্স আনার জন্য তিনি আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ারও সুযোগ দিলেন। অনেকেই হয়তো জানেন না বা ভুলে গেছেন, জিয়াউর রহমানই কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তিনি কি আওয়ামী লীগকে খুব বেশি ভালোবাসতেন বা পছন্দ করতেন? মোটেও না। তিনি এটা করেছিলেন তার নিজের এবং দেশের রাজনীতির স্বার্থে। তিনি চেয়েছিলেন তার বিরুদ্ধে একটা শক্তিশালী কিন্তু নিয়মতান্ত্রিক বিরোধী দল থাকুক। কারণ বিরোধী দল যদি পার্লামেন্টে থাকে বা রাজপথে নিয়মতান্ত্রিকভাবে থাকে, তাহলে উগ্রবাদী বা আন্ডারগ্রাউন্ড পার্টির রাজনীতি দুর্বল হয়ে যায়। জিয়াউর রহমান তখন চেয়েছিলেন রাজনীতির মাঠটা যেন একপাক্ষিক না হয়ে যায়। তিনি সেই সময় মেধাবী লোকদের নিয়ে দল গঠন করেছিলেন, কিন্তু তারপরও তিনি অনুভব করেছিলেন যে একটা শক্তিশালী অপোজিশন ছাড়া তার দলের লোকজনকেও কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না। এখন ফিরে আসি বর্তমান প্রেক্ষাপটে। ২০২৫ সালের শেষ দিকে এসে তারেক রহমান ঠিক একই পরিস্থিতির মুখোমুখি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতিতে একটা বিশাল ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়েছে। বর্তমানে মাঠে বিএনপির কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই। জামাতে ইসলামী তাদের মতো করে রাজনীতি করছে, কিন্তু তারা বিএনপির সরাসরি প্রতিপক্ষ হিসাবে এখনো সেই অবস্থানে যেতে পারেনি বা সেই অবস্থানে নেই। আর ছোট ছোট ডানপন্থী দলগুলো নানা ভাগে বিভক্ত। এখন সমস্যা হলো প্রতিপক্ষ না থাকায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মনে করছে তারাই এখন দেশের রাজা। তারা ভাবছে তাদের কোনোভাবেই থামানোর কেউ নেই। এই পরিস্থিতি চলতে থাকলে আসলে কি হবে? বিএনপির কর্মীরাই হয়তো সাধারণ মানুষের উপর এমন সব অত্যাচার শুরু করবে যা গত আমলের ছাত্রলীগ বা যুবলীগের চেয়েও ভয়াবহ হতে পারে। আর সেটা হলে তারেক রহমানের জনপ্রিয়তা ধুলোয় মিশে যেতে সময় লাগবে না। মানুষ তখন বলবে এক স্বৈরাচার গেল এবং আরেক স্বৈরাচার এলো। এই বদনাম যাতে না হয় সেজন্য তারেক রহমানকে তার দলের নেতাকর্মীদের উপর প্রচন্ড চাপ প্রয়োগ করতে হবে। আর এই চাপ কার্যকর করার জন্য তার দরকার একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ। এখন প্রশ্ন হলো সেই প্রতিপক্ষ কে হবে? জামাতে ইসলামী? তারেক রহমান যদি জামাতকে তার প্রধান প্রতিপক্ষ হিসাবে দাঁড় করান, তাহলে রাজনীতিতে ধর্মভিত্তিক মেরুকরণ তীব্র হবে, যা আন্তর্জাতিক বিশ্ব বা পশ্চিমা দেশগুলো খুব একটা ভালো চোখে দেখবে না। তাহলে বাকি থাকে কে? উত্তরটা খুব অস্বস্তিকর হলেও সত্য। বাকি থাকে আওয়ামী লীগ। অনেকেই বিশ্লেষণ করছেন তারেক রহমান হয়তো তার বাবার মতোই একটি পলিটিক্যাল রিহ্যাব বা রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়ার দিকে যেতে পারেন। তবে এর মানে এই নয় যে তিনি শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে বরণ করে আনবেন। এর মানে হলো তিনি হয়তো চাইবেন আওয়ামী লীগের ভেতর থেকে যারা তুলনামূলক পরিচ্ছন্ন, যারা সংস্কারপন্থী বা যারা শেখ হাসিনার পরিবারের বাইরে থেকেও রাজনীতিটা বুঝেন, তারা আবার সংগঠিত হোক। অথবা শেখ হাসিনার পরিবারের পরবর্তী প্রজন্ম যারা সরাসরি অপরাধের সাথে কোনোভাবে জড়িত নয়, তারা এসে দলের হাল ধরুক। কিন্তু প্রশ্ন হলো কেন তিনি এটা চাইবেন? কারণ আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসে,
তাহলে বিএনপির নেতাকর্মীরা ভয়ে থাকবে। তারা ভাববে আমরা যদি খারাপ কাজ করি তাহলে জনগণ আবার আওয়ামী লীগের দিকেই ঝুঁকে যাবে। এই ভয়টা নেতাকর্মীদের সংযত রাখবে। এটাকে বলা হয় চেক অ্যান্ড ব্যালেন্স। আর রাজনীতিতে এই চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে কোনোভাবেই কিন্তু গণতন্ত্র টিকে থাকে না। তাছাড়া বর্তমান প্রজন্মের কথা একটু ভাবুন। জিয়াউর রহমানের আমলে যারা বিরোধী পক্ষে ছিলেন তারা ছিলেন অনেক বেশি পড়াশোনা জানা এবং আদর্শিক। কিন্তু এখনকার জেনারেশনদের একটা বড় অংশ যারা গত 15 বছরে তৈরি হয়েছে তাদের মধ্যে শ্রদ্ধাবোধ বা সহনশীলতার বড়ই অভাব। এরা সোশ্যাল মিডিয়ায় কাউকে নিয়ে যা খুশি তাই বলতে পারে। যে কোনো সময় মব জাস্টিস করতেও তারা প্রস্তুত। এই উচ্ছৃঙ্খল জেনারেশনকে সামলাতে হলে এবং কঠোরপন্থীদের উত্থান ঠেকাতে হলে রাজনীতিতে মডারেট বা মধ্যপন্থী দলগুলোর শক্তিশালী অবস্থান থাকা অত্যন্ত জরুরি। আর বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই কিন্তু কাগজে কলমে মধ্যপন্থী দল। এখন তারেক রহমান যদি সত্যি একজন রাষ্ট্রনায়ক হতে চান তাহলে তাকে আগামী কয়েকদিনের মধ্যে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাকে হতে হবে মার্গারেট থেচারের মতো লৌহ মানব বা মাহাতির মুহাম্মদের মতো কঠোর নেতা। তাকে দলের ভেতরের আগাছা পরিষ্কার করতে হবেই। আর সেটা করতে গিয়ে যদি তাকে কৌশলগত কারণে আওয়ামী লীগকে স্পেস দিতে হয় তবে তিনি হয়তো সেটাই করবেন। এখন অনেকেই হয়তো ভাবছেন তাহলে কি এত রক্তের বিনিময়ে যে পরিবর্তন হলো তা কি কোনোভাবে বৃথা যাবে? খুনিরা কি পার পেয়ে যাবে? ব্যাপারটা আসলে কিন্তু তা নয়। অপরাধের বিচার হওয়া আর রাজনীতিতে একটা দলকে নিষিদ্ধ করে দেয়া বা নিশ্চিহ্ন করে দেয়া এক জিনিস নয়। হিটলারের নাৎসি পার্টি ছাড়া পৃথিবীতে খুব কম দলই একেবারে মুছে গেছে। আওয়ামী লীগের মতো এত পুরনো এবং বড় একটি দলকে চাইলেই কিন্তু কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। বরং তাদের যদি আন্ডারগ্রাউন্ডে বা কোণঠাসায় রাখা হয় তাহলে তারা আরো বেশি ধ্বংসাত্মক হতে পারে। তার চেয়ে তাদের যদি নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরিয়ে আনা হয় এবং তাদের অতীতের ভুলের জন্য জবাবদিহি করতে বাধ্য করা হয় সেটাই হয়তো দেশের জন্য দীর্ঘমেয়াদে ভালো একটি সিদ্ধান্ত হবে। তারেক রহমানের জন্য এখন সময়টা খুব ক্রিটিক্যাল। তার সামনে এখন দুটো পথ খোলা। এক, দলের নেতাকর্মীদের লুটপাট করতে দেয়া এবং কিছুদিন পর জনরোষে পড়ে বিদায় নেয়া। দুই, কঠোর হাতে দল নিয়ন্ত্রণ করা এবং রাজনীতিতে একটা সুস্থ ভারসাম্য ফিরিয়ে আনা। সেটা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মাধ্যমে হয় তাও সেটা কিন্তু করতে হবে। আমার ব্যক্তিগত ধারণা আগামী কয়েক মাস আমরা অনেক নাটকীয়তা দেখব। হয়তো দেখব আওয়ামী লীগের অনেক নেতা যারা পালিয়েছিলেন তারা আদালতে আত্মসমর্পণ করছেন এবং আইনি প্রক্রিয়ায় জামিন নিয়ে রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছেন। হয়তো দেখব তারেক রহমান তাদের বাধা দিচ্ছেন না, বরং তিনি চাইবেন তারা মাঠে নামুক যাতে তার দলের ছেলেরা বুঝতে পারে যে মাঠ কোনোভাবেই ফাঁকা নয়। এই পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা আওয়ামী লীগ পুনর্বাসন প্রকল্প বলি তবে সেটা ভুল হবে না। কিন্তু এটা কোনো দয়া বা মায়ারও প্রকল্প নয়। এটা হলো তাদের নিজেদের স্বার্থে টিকে থাকার একটি কৌশল। শেষ করার আগে একটা কথা বলি, আমরা সাধারণ মানুষ চাই শান্তি। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই না রাজনীতির নামে দেশে আবার আগুন জ্বলুক। তারেক রহমান কি করবেন সেটা প্রকৃতপক্ষে সময়ই বলে দেবে। তবে তিনি যদি বিচক্ষণতার পরিচয় দেন, যদি তিনি প্রতিশোধের বদলে প্রতিযোগিতার রাজনীতি বেছে নেন তাহলে হয়তো বাংলাদেশ এক নতুন দিগন্ত দেখবে। আর যদি তিনি ব্যর্থ হন, যদি তার দলের লাগাম টানতে না পারেন তাহলে আমাদের কপালে হয়তো আরো অনেক বেশি দুঃখ আছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই নিজে নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।